খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন হসপিটালের বেডে বসে বসে ঠান্ডা লেগেছে বলে এভাবে গরম জল দিয়ে সেঁক নেওয়া হচ্ছে। তো এটা নেওয়ার পরে অনেকটাই আরাম লেগেছে। কিন্তু রান্নাবান্না তো বন্ধ করলে চলবে না। সব বাড়িতে প্রচুর লোকজন। তো খুব ভোরবেলায় উঠেছি দেখুন, একদম ৫টা বাজছে। তো কোনো রকমে ঘুম থেকে উঠে চোখটা খুলেছি। তো পুরো মুখ ফুলে গেছে। ঘুমটাও কমপ্লিট হয়নি। বেশ কয়েকদিন থেকে প্রচুর টেনশন মনের মধ্যে চলছে। ঘুমাতে গেলেই চোখ দিয়ে অটোমেটিক জল পড়ছে। তো যাই হোক, কিছু করার নেই। এইসব নিয়েই চলতে হবে আমাদেরকে। তো এই ড্রেসটাই আজকে পরে নেব। আর পরে নেওয়ার পরে একটু সানস্ক্রিন মেখে নিলাম। সানস্ক্রিনটা কোনো সময় বন্ধ দেওয়া যায় না। যেহেতু আমরা খুব রান্নাবান্নার কাজ কামে ব্যস্ত, প্রত্যেকের সানস্ক্রিনটা ব্যবহার করা উচিত। তো আমি ক্যামেরাতেই টুকটুক করে মেখে নিই। তো কেমন আছেন আপনারা সবাই? ডেইলি লাইফের আরও একটি ব্লগে সকলকে স্বাগত। তো ড্রেস পরে নিয়েছি আর আমার চুলগুলো দেখুন অনেক বড় হয়েছে। তো এটা একটু ভাবছি বান করে নেব। তো আপনাদের দেখিয়ে দিলাম। তো ছেলে এসছে হোস্টেল থেকে। তো ছেলেকে নিয়ে আমরা বেরিয়ে যাব একটু গ্রামের বাড়ি। তার দাদা দাদির সঙ্গে দেখা করতে। ওই যে ছেলে পিছনে, ও ঘুম থেকে উঠে পড়েছে। আর এখন চলছে স্কুল মর্নিংয়ে। তো ভাবছি একদম দেখা করে বিকেল বেলাতে ফিরে আসবো। কেন তার পরের দিন রবিবার আমার দিদি হসপিটালে ভর্তি হবে। তার ইউটেরাসের অপারেশন। তার ভীষণ শরীর খারাপ। রিপোর্ট টিপোর্ট তো সব হয়েই গেছে। ছেলেকে নিয়ে যাব, সে তার দাদা দাদির সঙ্গে দেখা করবে। আবার হস্টেল চলে গেলে অনেকদিন পর দেখা হবে না। তো এবার ঈদেও বাড়ি আসতে পারিনি একটু ব্যস্ত থাকার জন্য। তো আমি একদম রেডি হয়ে গেছি। তো ঝটপট করে একটু চা বানিয়ে নেবো। আমি আবার দুধ চা ছাড়া খেতে পারি না। তো কোথাও বেরোনোর আগে আমাকে একটু সকালবেলায় চা লাগে, নাহলে ঘুম থেকে উঠে প্রচুর মাথা ধরে যায়। তো আমি একটু চা বানিয়ে নিই ঝটপট করে। চা ছেলের জন্যও বানাবো, আর প্রয়োজন পড়লে রাস্তায় একবার খেয়ে নেবো। তো হয়তো অতটা সময় হবে না। কেন, হাজব্যান্ড গিয়ে আবার 7টার সময় স্কুলের প্রেয়ার ধরবে। সব রকম সমস্যায় মিলেমিশে। তো কোনো কিছু গোছানো নেই, সব অগোছালো হয়ে পড়ে আছে। আমাকে আবার গিয়ে সেখানেও রান্নাবান্না করতে হবে, সব কিছুই করতে হবে। যেহেতু শ্বশুর শাশুড়ি অনেক বয়স্ক মানুষ, তারা তাদের মতো প্রচুর চেষ্টা করে। উম, যাই হোক, তো এই যে দুধ চা আমার রেডি হয়ে গেছে। তো চাটা এবার আমি খেয়ে নেব। খেয়ে নিয়ে ঝটপট করে বেরিয়ে পড়বো। তো চা, মানে এত সকালে চা খাচ্ছি যেহেতু অ্যাসিডিটি হবে বলে একটা বিস্কিট খেলাম। না হলে আমি সচরাচর বিস্কিটটা খাই না, অ্যাভয়েড করি। আর ঘর-টর একদম মেস হয়ে আছে। আপনারা এটা একটু অ্যাভয়েড করবেন। তো টুকটুক বসে চা খাচ্ছি। আর সকালবেলায় এত ভোরে আমি উঠি না, মানে ওঠা অভ্যাস নেই। মুখ দেখুন একদম ফুলে একাকার অবস্থা। তো চা খেতে খেতে চিন্তা করছি, রেডি হয়ে গেছি। এবার নিচে নামবো। ওইদিকে ছেলে বর সব দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। এবার যাওয়ার পালা। আমাদের গ্রামের বাড়িটা হচ্ছে বহরমপুর থেকে খড়গ্রাম প্রায় 50 কিলোমিটার। তো সকালবেলায় একটু কম সময় লাগবে, তাদেরকে গিয়েও সারপ্রাইজ দিয়ে দেবো। তো হাওয়া আছে বলে আর এসি চালালাম না। এই যে পৌঁছে গেছি আমার গ্রামের বাড়ি। তো এখানে সেরকম ভাবে ভিডিও আমি রেকর্ড করি না। অনেক রকমের সমস্যা আছে। তো আপনাদেরকে দেখাই। আগেও আপনারা ব্লগে দেখেছেন আমার এই বাড়ি। আর এইদিকে জানালা। আর এটা হচ্ছে ছাদের উপর থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। ওখানে গিয়ে ড্রেস চেঞ্জ করে রান্নাবান্না করে ছাদের দিকে গেলাম। তো এখন বাজছে সকাল 8টা। 8টায় দেখুন গ্রামের পরিবেশটা কি সুন্দর। ছাদে সচরাচর খুব বেশি আমাদের ওঠা হয় না। আর এই যে এটা দেখছেন সাদা কালারের, এটা একটা স্কুল। আর এই যে গ্রামে যেমন হয় নারকেল গাছ, আম গাছ, জাম গাছ, সব কিছু এগুলো সবই কিন্তু আমাদের। পাশেই মসজিদ আছে। আর এইদিকে সব নেবারের বাড়ি। টুকটাক করে, কখনো আমি সেইভাবে যাই না। আর এটা রাস্তা। আর এই যে ছাগলগুলো বসে আছে, এটা হচ্ছে আমাদের বাড়ির এন্ট্রি পথ। মানে মেন রাস্তা থেকে একটু উঠে এসে বাড়ির ভেতরে ঢুকতে হয়। তো সকাল সকাল ছাদে ভীষণ ভালো লাগলো। আর আপনাদেরকেই মানে ভিউটা দেখিয়ে দিলাম। তো তারপরে চলে এলাম আমাদের ভাড়ার ঘর যেটা। ভাড়ার ঘরে এসে ছোট্ট একটু ক্লিপ নিয়ে নিলাম। এই ভাড়ার ঘরটা আপনারা আগেও দেখেছেন। রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট। দুপুরবেলায় একটু রেস্ট নিচ্ছি। এত গরম আপনাদেরকে কি বলবো। আমি তো মেঝেতেই শুয়ে আছি। ছেলে বর দুজনে খাটে শুয়ে আছে, মানে খাটে শোয়ার পরিস্থিতি নাই।
তো সেখান থেকে আমরা এবার ফিরছি, এটা ফেরার পথে। কেন আমাদেরকে ফিরতে হবে, পরের দিন আমার দিদি নার্সিং হোমে ভর্তি হবে, তার বড় অপারেশন আছে। তো সেই জন্য ওখান থেকে 3টে বেরিয়ে গেলাম। এখন বিকেল হলেই তো জানেন প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, মানে বেরোনোর পরিস্থিতি নাই। আর এবার ঝড় হলেই মনে হচ্ছে গাছপালা ভেঙে যাচ্ছে। তো আমি সন্ধেবেলায় যেমন হাঁটতে যাই, মানে ফিরে আসার পরে একদম হাঁটতে চলে গিয়েছিলাম। আমাদের বহরমপুর শহরে যে স্কোয়ার ফিল্ড আছে ওখানে এই হাঁটার জন্য একদম লেন বানানো আছে, যেখানে গাড়ি ঘোড়া নেই, ভীষণ সুন্দরভাবে হাঁটা যায়। কিন্তু আজকে প্রচুর গরম আছে। আর ওইদিকে এই যে আমার বোন আছে, সেও টুকটুক করে আমার সঙ্গে হাঁটছে। তার সঙ্গে আমি হাঁটছি আর গল্প করছি যে সারাদিন আজকে আমাদের মানে কেমন চাপের মধ্যে দিয়ে গেল। আবার কালকেও তাই, খুব সকালে উঠেই নার্সিং হোমের দিকে রওনা দিতে হবে। আর এই যে সাদা ড্রেসটা, এটা পিছনে অনেক কাহিনী আছে, সেটা একদিন পরে না হয় বলবো। তো এই যে বোন বসে পড়েছে, বলে যে দেখি দিদি আপনার ভিডিও বানাই চলুন। তো আমিও একটু 2 রাউন্ড হাঁটলাম, হাঁটার পরে রেস্ট নিচ্ছি আর হাসছি। ওকে বলছি ভালো করে শুট করো। এখানে তো সবাই হাঁটার জন্য একদম ব্যস্ত হয়ে পড়ে। আর আশপাশটা ভীষণ সুন্দর। একদিন আপনাদের নিয়ে যাব, দিনের বেলায় মাঠটা দেখাবো, ভীষণ সুন্দর, মানে শহরের একদম প্রাণকেন্দ্রে এই মাঠ। তো রাস্তা দিয়ে তো হাঁটা যায় না, প্রচুর টোটো চলে, মনে হয় রাস্তায় টোটো চাপা দিয়ে চলে যাবে। তো সেই জন্য টোটোতে করে যায়, দিয়ে এই মাঠের ভিতরে হাঁটার যে জায়গাটা করা আছে, লেনটা, সেখানে হাঁটাহাঁটি করা হয়, খেলাধুলা সবকিছুই করা হয়। জায়গাটা ভীষণ সুন্দর, মাঠটাও ভীষণ সুন্দর। উম, প্রচুর নিট অ্যান্ড ক্লিন, মানে এক কথায় ভীষণ সুন্দর মাঠ। তো আজকের দিন, তারপরের দিন রবিবার, আমার ব্লগটা এই যে নার্সিং হোমে চলে এসেছি, বহরমপুরে মনমোহিনী নার্সিং হোম। তো এটা আমার দিদির নাতনি, তাকে ব্যাগ ধরিয়ে দিয়েছি আর সে টুকটুক টুকটুক করে হেঁটে বেড়াচ্ছে। আমার ভাইয়ের বউ প্রত্যেকেই এসছে, যে অপারেশন হবে, সবার একটু মনটা তো খারাপ। আমি তো সারা রাত্রি এমনি ঘুমাইনি, তার সামনে কিছু বলিনি, কিন্তু মনের ভেতরটা খুব খুঁতখুঁত করছে, মানে টেনশন করছি যে ওটি হবে, ওটি হবে, যদিও মাইক্রো সার্জারি হবে, খুব তাড়াতাড়ি সুস্থ হবে তবুও। আর এই যে আমার ভাইপো, আর এখানে নার্সিং হোমের অপোজিটেই কিন্তু একদম 4 স্টার হোটেল আছে। তো নার্সিং হোমের ভেতর থেকে বাইরেটা আপনাদেরকে দেখালাম, আর পিছনে আবার স্টেশন বহরমপুর কোর্ট পড়ে। তোর একটা লোকাল ট্রেন যাচ্ছে। আমার মতো কে কে ট্রেন দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখন আমরা 4th ফ্লোরে চলে যাচ্ছি, যেখানে দিদির মানে না অপারেশন চলছে। এই যে ওটির বাইরে অপেক্ষা করছি। এই মুহূর্তটা সত্যি কি টেনশনে যায়, প্রত্যেকেই কম বেশি জানে। মানে ভীষণ কষ্টদায়ক। তো আসার পরে এবার তো রান্না বান্না খেতে হবে, কেন বাড়িতে সবাই আছে, তা তাদের জন্য আমি অল্প অল্প কিছু কিছু রান্না করেই রেখে গেছিলাম। আর ভাবছি এবার একটু শাকটা করে নেব, তাহলে হয়ে যাবে। কেন আমার মা আছে আমার কাছে, আমি দিদির কাছে রাত্রিটা থাকি। যেহেতু আমার মাও অনেক অসুস্থ মানুষ, মায়ের কিডনির সমস্যা, প্রচুর কিছু সমস্যা আছে, মা ব্যথাতে নড়চড় নিজেই করতে পারে না। তবুও মা মেয়ে কাকে বলেছে বলেন, আমরা 2 বোন 1 ভাই, তো আমাদের বন্ডিংটা সত্যি ভীষণ সুন্দর, ভালো লাগে। আমরা চাই যে আমরা যেন 3 জনে এইভাবেই সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। তো আমি বটিতে করেই, অন্য সময় ছুরিতে চাকুতে শাক কেটে নিই, তো এখন আমি বটিতেই শাকটা কেটে নিচ্ছি। সবকিছু রান্না বান্না হয়ে গেছে, মাছের ঝোল যা যা লাগবে, শাকটাই বাকি আছে। তো শাকটা এবার কেটে নিলাম, কিছুটা রসুন ফোড়ন দিব, দিয়ে শাকটাকে বানিয়ে নেব। আমার শাক ভীষণ পছন্দ। আর তাতে আপনি যে শাক দেবেন, মানে যে যে শাক, আমার শাক হলেই হবে। শাক আর তার সঙ্গে করলা। আর এই যে প্রচুর ফ্রিজ পরিষ্কার করেছি, এক গুচ্ছের ময়লা পড়ে আছে, তো এইগুলোকে সব প্যাকেটে ভরবো, ভরে ডাস্টবিনে রেখে দেবো। আজকে তো আর দেওয়া যাবে না, পরের দিন আসবে সুইপার, এসে নিয়ে যাবে। তারপরেও প্রচুর উম, কাজ কাম আছে। আবার সন্ধেবেলায় যেতে হবে দিদির কাছে। উম, তারও তো আজকে স্যালাইন চলছে, সব কিছুই হচ্ছে। তো রান্না বান্নাটাও মানে ঝটঝট করে সেরে নেব, তার সঙ্গে একটু ঘর টরগুলো মুছে নেব। মুছে নেওয়ার পরে বেরিয়ে যাব। এখন মা আছে নার্সিং হোমে, কোনো অসুবিধা নেই। তারপরে আমাদের প্রচুর আত্মীয় স্বজন প্রত্যেকেই আছে।
অ্যাকচুয়ালি আমার যে হেল্পিং হ্যান্ড আছে তার সঙ্গে টাইমটা ম্যাচ হচ্ছে না। আমি নার্সিংহোমে চলে যাচ্ছি আর সে এসে হয়তো দেখছে গেটে তালা মারা আছে, তো সেও ফিরে যাচ্ছে। ওই জন্য যেটুকু পাচ্ছি নিজেরটুকু নিজেই করে নিচ্ছি, কিন্তু ঘরদোর প্রচুর অগোছালো হয়ে আছে যেহেতু সবটা গুছিয়ে উঠতে পারছি না। কেন উঠতে সময় লাগবে সেদিকে, মানে নার্সিংহোমের দিকে আমি থাকছি, আবার এইদিকে ঘরের টুকিটাকি কাজ কারবার করে আর অতটা সময় হচ্ছে না। তো একটু ফ্যানটা চালিয়ে দিলাম, মনে হচ্ছে যে ফ্যানটা চালালে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর গরম কেমন পড়েছে বলেন? আমাদের তো প্রচুর গরম, আর এমনি শহরের ভিতরে প্রচুর গরম, প্রচুর গরম। মনে হচ্ছে দুবার করে স্নান করি, এমন গরম পড়েছে। মানে ক্যামেরার আড়ালে 14 বার করে গিয়ে গা ঘামছে, গাটাকে মুছে আসছি। তো মুছে নিয়ে এবার খাওয়া দাওয়া করে তখন আমি আবার আমার মায়ের খাবারটা নিয়ে চলে যাব নার্সিংহোমের দিকে, যে দিদি কেমন আছে না আছে। বড় দিদি, মনটা তো খারাপ। এই যে শুয়ে আছে, আর এটা রাত্রিবেলায় আমি ক্লিপটা নিয়েছি, ও শুয়ে আছে, আমি বসে আছি। আর এটা সকালবেলায়, মানে আমি 7টার সময় নার্সিংহোম থেকে বাড়ি ফিরে যেতাম। বাড়ি এসে আবার বাড়িতে খাবার দাবার, রুটি বানানো, যে যে কাজগুলো আছে সেগুলো টুকটুক করে করে নিতাম। আর রাতে এই যে গোল্ডেন রিট্রিট সবাই চেনেন কম বেশি, তো রাতের ভিউটা, আমি কিন্তু নার্সিংহোমে ছিলাম, নার্সিংহোমের জানালা থেকে বসে বসে এই ভিউগুলো দেখছিলাম। এখানে ওই নাইট ক্লাব টাইপের আছে। আমরা তো ধরেন যে যুগের মানুষ ওইসব দেখিও নি, অত পছন্দও করি না। তো আজকে দিদির সেকেন্ড দিন, দিদিকে খাবার দিয়েছে একদম সেদ্ধ ভাত, আলু ভাজা, পটল আলুর তরকারি, এইসবই দিয়েছে। আর এদের ব্যবস্থা ভীষণ সুন্দর। বহরমপুর শহরে যে এত সুন্দর পরিষেবা, মানে নার্সদের, সিস্টারদের আচার ব্যবহার। তো দিদি বলছে যে ওর ঠান্ডা লাগছে, দিয়ে গলা খুসখুস, ওটিতে যখন থাকে প্রচুর এসি, মানে উম, জোরে চলে। তো ডাক্তারবাবু বললো ওখানে মেডিসিন নেওয়ার দরকার নাই, এই যে পাত্রটা দেখছেন, পাত্রতে গরম জল দিয়ে ওইভাবে ভেপার নিলে হয়ে যাবে। তো আমি এই যে সকাল হয়ে গেছে, আমার জিজু চলে এসেছে দিদির কাছে, আমি এবার নার্সিং হোম থেকে বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার পথে ভাবছি এখানে খুব সুন্দর একটা চায়ের দোকান আছে, এক কাপ চা খাবো, খেয়ে চলে যাবো। আর আজকে দিদির শরীরটা ভীষণ খারাপ ছিল, প্রচুর ব্যথা, ছটপট করছিল, সারা রাত্রি সে ঘুমাতে পারেনি। আবার কষ্ট হচ্ছে বলে আমাকেও একটু মানে ভাবছে ঘুম হচ্ছে না, ডাকবো না, কিন্তু সে তো বেডে শুয়ে শুয়ে কষ্ট করছে, আমারও কষ্ট লাগছে। না, সে শুয়ে বলছে যে জানিস, মানে শরীর মানুষের সুস্থতাটা যে কত বড় নিয়ামত, যার সুস্থ থাকে সেই জানে। তো এইগুলো নার্সিং হোমের পিছনে হেঁটে যখন বাড়ি আসছিলাম, মানে সকালবেলা বলে আর এটা হচ্ছে না। তো বাড়ি এসে ছেলেও আবার চলে যাবে, তো ভাবছি একটু ওকে কাবাব বানিয়ে দিই, কাবাব টিকিয়া গোলেলা। ওখানে আমি কিমা নিয়ে নিয়েছি, কিমার সঙ্গে একটু ফ্যাট, নর্মাল হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, সয়া সস, পেঁয়াজ, কিছুটা কাঁচা লঙ্কা, আর এখানে একটু টমেটো সস দিয়ে দিলাম, উম, গরম মশলা, আর দেব একটা ডিম ফাটিয়ে, দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। একদম হাত দিয়ে চটকে এপাশ ওপাশ করে মাখবেন। আর মাখার সময় অবশ্যই লবণটা কিন্তু টেস্ট করবেন, টেস্ট করতে ভুলবেন না। আর দিদিকেও ওইদিকে ডিসচার্জ করে দিয়েছে, দিদিও সকালে চলে গেল। তো আমি ভাবছি একটু ছেলের জন্য একটু কাবাব বানিয়ে দেবো, সেও আবার হুট করে কখন চলে যাবে। তো রেস্টে প্রায় 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, ভীষণ সফট হয়ে গেছে। এবার আপনারা যে যে শেপটা দিতে চাইবেন, গোল বলুন, কাবাব শেপ বলুন, হালকা ফ্রাই, ডিপ ফ্রাই, সব রকম করতে পারেন। তো আমি এখন ডিপ ফ্রাই করেই রেখে দেবো, কিছুটা পাঠাবো উম, আমার ভাই পছন্দ করে তাকে দিয়ে পাঠাবো, আর আমার ছেলের জন্য ভেজে রেখে দেবো। ভাজা থাকলে কি ভাতের সঙ্গে হয়তো একটু মাইক্রোওভেনে ভরে দিলাম, গরম গরম খেয়ে নিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমি চেষ্টা করছি খুব সুন্দর সুন্দর ব্লগ বানানোর জন্য, জানি না কত দূর সাকসেস হতে পারবো। তো প্রত্যেকটা, মানে আমি গোল গোল শেপ দিয়ে দিলাম, কড়াইয়ে একদম তেল দিয়ে দেবো, ডিপ ফ্রাই করবো। আমি, আপনারা জানেন আমি প্রত্যেকটা রান্না সর্ষের তেলেই করি, সাদা তেলের ব্যবহারটা করিই না। তো এইভাবে ছেড়ে দেবো। আপনারা চাইলে এটাকে ফ্রাই প্যানে হালকা করে
মানে তেল ব্রাশ করেও ফ্রাই করতে পারেন যারা তেল পছন্দ করেন না। আমিও খুব একটা পছন্দ করি না, কিন্তু ডিপ ফ্রাই করলে এখন আমার ঝটপট করে হয়ে যাবে বলে আমি ডিপ ফ্রাইটাই করে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে দিবেন, কিন্তু খুব লাল লাল করে ভাজবেন না, তাহলে কি বলুন তো, কাবাবটা ড্রাই হয়ে গেলে সেটা আর খেতে ভালো লাগবে না। তাই একটু ভেতরে যেন জুসি ভাবটা থাকে, তাহলে টেস্টি লাগে। আবার তার মধ্যে যদি দুবার গরম করেন সেটাও ভীষণ মানে জুসি হয়েই থাকে, একটা যে শুকনো শুকনো ভাব গলায় ধরে যায় সেইগুলো হবে না। তো আমি চলুন কাবাবগুলো কমপ্লিট ভেজে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন অবশ্যই। আমার